একটা ব্যস্ততম মল, যেখানে সারাটা দিন সারাটাক্ষণ মানুষের আনাগোনা লেগেই থাকে। এমন একটা জায়গার অভিজ্ঞতা আজকে প্রথমে তোমাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমি আগের তুলনায় অনেকটা বেটার আছি। চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত দুটো ঘটনা নিয়ে। সবাইকে বলবো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে যে ঘটনাটা বলবো তোমাদের, আমি আজ থেকে প্রায় 4 দিন আগে একটি শর্টসে দিয়েছিলাম। সেই মলে কর্মরত একটি ছেলে, তার অভিজ্ঞতা, সাথে অনেকেই ছিল, কিন্তু তারা সত্যি কথা বলতে ক্যামেরা দেখে বলতে চাইছিল না। তো ও কিন্তু নিজে বলে দিদি আমার কিন্তু মুখটা আপনি হাইড করে দেবেন, যেটা আমার সাথে ঘটেছে আমি সেটা বলবই। আমি তখন ছেলেটিকে বললাম তুমি বলো, কোনো অসুবিধা নেই। ও বিশ্বাস করে আমাকে জানায় যে দিদি আমি রাতের বেলা একদিন এখানে ছিলাম, আমাদের কিছু ট্যাগ লাগাতে হয়, আমাদের চাপ থাকে, কিছু কাজ আমাদের ইমিডিয়েট খুব আর্জেন্ট থাকে, সেগুলো করতে হয়। সেরকমই কোনো কাজ আমি করছিলাম, তখন বাজে রাত 2টো। বলছে আমি যখন কাউন্টারে বসে আমার বিলিংগুলো আমি চেক করছি, হঠাৎ করে একটা লিকুইড, মানে ডিটারজেন্ট, যেগুলো দিয়ে আমরা লিকুইড যে বাসন মাজি, সেই ডিটারজেন্টের একটা প্যাকেট প্রথমে পড়ে। ওর ঠিক মুখোমুখি সোজাসুজি ও কাজ করছিল। বলছে যখন প্রথমে পড়ে, আমি কাজ করতে করতে হঠাৎ একটা নিস্তব্ধ, চমকে উঠলাম। কেউ নেই, অত বড় একটা শপিং মলে আমি একা। চমকে উঠে আমি বললাম কি হলো? যখনই তাকালাম দেখলাম সবই তো র্যাক র্যাক করা রয়েছে, কিন্তু একটা লিকুইড, একটা ডিটারজেন্টের লিকুইড বার, মানে জেল, সরি বার না, জেল প্যাকেট পড়ে আছে। তো ভাই তখন বলে আমি উঠে যাই, আমি উঠে গিয়ে ওটাকে আবার তুলে রাখি উপরের র্যাকে যেখানে ছিল। দিয়ে আমি আবার এসে বসি। আবার এসে বসে যখন আমি লিখছি, 1 মিনিটও হয়নি তার মধ্যে আবার ওটা পড়ে গেল। আমি ভাবলাম আবার পড়ে গেল, তা আমি আবার পুনরায় গিয়ে ওটাকে তুলে দিয়ে আসি। দিয়ে আমি যখন আসছি বসবো, তখন আবার পড়ে গেল। আমি বললাম কি হলো? তিনবার, আমি 3বারই তুলেছি, 3বারের পর কিন্তু আর পড়েনি। সে ভাই বলে সেই দিনকে আমি নিজে একটা অনুভূতি পাই, কারণ যেখানে তুমি একা আছো, যদি সশরীরে কেউ না থেকে অশরীরী যদি তোমার আশেপাশে ঘোরে বা তোমাকে ডিস্টার্ব করে, অথবা তোমাকে জানানোর যদি সে প্রয়োজন মনে করে যে তুই একা নেই, এখানে আমিও আছি, তাহলে পারে সেই উপস্থিতি কিন্তু তারা তোমার শরীরে দিতে পারে। তো ভাই বলছে দিদি আমি নিজের মতো নিজে কাজ করছিলাম, আমি কিন্তু ভয়ও পাইনি। আমি যদি ভয় পেতাম তাহলে আমি 3বার গিয়ে সেই ডিটারজেন্টের জেলের পাউডার যে ছিল ওটা কিন্তু আমি প্যাকেটটা তুলতাম না। আমি ভয় পাইনি। আর সেই দিন ছিল আমার প্রথম রাত। এরকম যারা যারা মলে চাকরি করে তাদের এরকম আসে, তুমি একটা মাসের মধ্যে একদিন তুমি থাকবে, দুটো মানে সারা রাত থাকতে হবে 2-3টে পর্যন্ত। তো সে সকালবেলায় বাড়ি যায়, 2-3টের সময় তো বেরিয়ে যায় না। এরকম সবারই কিন্তু একটা করে ডেট পড়ে মাসে। তো সেই ডেটটা ওই ভাইটার পড়েছিল, তার প্রথম ডেট ওই রাতে। তার সাথেই অভিজ্ঞতা, এই অনুভূতি হয়। এবার আমি বলি আমার সাথে কি অভিজ্ঞতা হয়েছে। আমি অ্যাকচুয়ালি এই কথাটা কোথা থেকে উঠেছে, এই ভাইটা কেন এই কথা বলেছে, এবার আমি তোমাদের বলি। এটা হচ্ছে ভাইয়ের অভিজ্ঞতা গেল, যে ওখানে মলে কর্মরত। এবার আমার অভিজ্ঞতা হচ্ছে, আমি প্রিন্সকে নিয়ে, যেন ও আমার সাথে সবসময় থাকে, আমি আর প্রিন্স সেই মলে যাই। আমরা প্রায় ওই মলে যাই, এর আগেও তোমাদের অনেকবার আমি দেখিয়েছি। তো আমি সব নিয়ে যখন বেরোচ্ছি, তো আমি তখন বললাম যে বিলিং করার আগে কটা বিস্কিটের প্যাকেট নিয়ে নিই, কারণ সুগার পেশেন্ট তো খালি পেট থাকাটা ঠিক ভালো না। তো আমি না বিস্কিট দেখছিলাম যার মধ্যে সুগারটা কম আছে বা সুগার ফ্রি, যার মধ্যে প্রোটিনটা কম আছে, কোলেস্টেরল কম আছে, এরকম আমি প্যাকেটগুলো দেখছি। একদম বলতে পারবো না শপিং মলে লোক আছে বলে। আমি প্রিন্স আর
চারটে ছেলে ছিল যারা ওখানে কর্মরত, কেউ নেই, ঝড় বৃষ্টি হয় যার কারণে একদম রাস্তাও ফাঁকা ছিল আর মলে একদম ফাঁকা। হঠাৎ করে আমি বিস্কুটের যে র্যাকগুলো থাকে সে বিস্কুটের র্যাকের দিকে আমি বিস্কুট একটা একটা করে নিয়ে দেখছি, রাখছি। আর আমার সাথে ঘটলো যেটা, আমার অপর সাইডে যেখানে আমি নেই বা ওখানে কেউ নেই, ওখান থেকে একটা বিস্কুটের প্যাকেট নিচে থেকে, একটা মেরি বিস্কুটের বড় প্যাকেট যেগুলো 20% কি 25% এরকম ছাড় থাকে, মানে এক্সট্রা থাকে, এরকম একটা বিস্কুটের প্যাকেট বড়, ও উপর থেকে ধাপ করে মানে 6 ফুট হাইট থেকে নিচে থেকে পড়ে গেল। যেই পড়লো না, আমি হট করে চমকে ঘুরে দেখলাম। আমি ভয় পাইনি, আমি ঘুরে দেখলাম এই কারণে যে বিস্কুটের প্যাকেট পড়লে ভেঙে যাবে আমি জানি। এবার যারা ওখানে রয়েছে তারা ভাবতে পারে যে ম্যাডাম তো বিস্কুট দেখছে, হয়তো ওনার হাত লেগে পড়ে গেছে বা কিছু। তার জন্য আমি অদ্ভুতভাবে রিয়াক্ট করে পেছনে তাকিয়ে সাথে সাথে আমি ওদেরকে বললাম, ভাই দেখো এখানে একটা বিস্কুটের প্যাকেট হঠাৎ পড়ে গেল। তখন কিন্তু ওরা নিজেদের মধ্যে ওই আলোচনা শুরু করে যে এরকম হয়েছে এরকম হয়েছে। তখনও কিন্তু আমি বিস্কুটের র্যাকের ওখানেই দাঁড়িয়ে। যাই হোক, আমি ওখান থেকে সরে যাই আমার মতো, আমি অন্য বিস্কুট নিয়ে যেতে আমি ঘুরে ওই দিকে যেদিকে অয়েলগুলো থাকে, নানা রকম অয়েল ভ্যারাইটিস ডাল, ওই দিকটা আমি চলে যাই। ওরা ওই দিকে দাঁড়িয়েছিল, ফাঁকা তো, নিজেরা কথা বলছে। তো আমি তখন যেতে যেতে ওদেরকে বলছি, আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক গেলে পারে। তো আমি তখন বলছি যে ভাই, বিস্কুটের প্যাকেটটা কি করে নিজে নিজে পড়ে, দেখো এরকমভাবে পড়ে গেল। তখন ওই যে 3টে ছেলে ছিল, ওরা তখন বলছে অনেক কিছু হয় দিদি, আমরা তো সারাদিন থাকি, আমরা জানি এখানে অনেক কিছু হয়। আমি তখন বললাম ভূত প্রেত আছে নাকি? তখন ওরা হাসছে। আর যে ভাইটা আমাকে বলেছে তখন বলছে হ্যাঁ এখানে ভূত আছে। আমি তখন বললাম কেন তুমি বলছো? তখন কিন্তু অভিজ্ঞতাটাও শেয়ার করে ওর সাথে রাতে কি হয় সেইটা। আমি এখানে বিল করতে করতে ওখানে লিকুইড সোপের প্যাকেট আপনা আপনি পড়ে গেছে 3 বার। 3 বার? হ্যাঁ 3 বার পড়ে 3বারই পড়েছে। ও মাই গড, এখন বিস্কুট পড়ে গেল প্যাকেটটা? আমি সত্যি বলতে ভূত আছে? হ্যাঁ না, আমি নিজের চোখে তুমি বলছি সেটা বলছি। তখনই আমি প্রিন্সকে বলছি যে বাবা, একটা পাউরুটি নিয়ে নি, যদি রাতের বেলা খিদে দিতে পায়, আমাকে তো অনেক রাত অবধি কাজ করতে হয়, প্রিন্সও জেগে থাকে। আমি বললাম একটা পাউরুটির প্যাকেট নিই। তোমরা বিশ্বাস করবে না, আমি মায়ের কাজ করি, মিথ্যা কথা বলি না, যে পাউরুটির র্যাকটা রয়েছে একটা ছোট্ট মানে কন্যারে রাখা আছে, ওখানে ডিমের কতগুলো ট্রে আছে, মানে ডিম আছে 6টা 12টা 30টা এরকম ডিম রাখা আছে পরপর। আর তার সাইডেই ওই পাউরুটিগুলো একটা একটা করে রাখা রয়েছে, কোনোটা বন পাউরুটি, কোনোটা স্লাইস পাউরুটি, এরকম রাখা আছে। আমি যখন পাউরুটির দিকে তাকিয়ে যে পাউরুটি নেব, কাছে যাচ্ছি, বিশ্বাস করবো না, একটা পাউরুটি এরকম দাঁড় করানো ছিল। আমি যাচ্ছি অনেকটা দূরে, হয়তো সেই পাউরুটির কাছে আমার যেতে 6টা স্টেপ ফেলতে হবে। পাউরুটির প্যাকেটটা নিজে থেকে শুয়ে পড়লো। আমি নিজে দেখলাম নিজে থেকে শুয়ে পড়লো, এটা কিভাবে হয়? আমি তখন ওদের বললাম তোমরা কি এই র্যাকটা এখন ধরেছিলে? বলছে না তো। আমি বললাম তাহলে এই পাউরুটিটা তো দাঁড় করানো, আমি দূর থেকে যখন পাউরুটি নিতে আসবো, আমি আমার প্রিন্সকে বলে যখন আসছি, তখন পাউরুটির প্যাকেটটা শুয়ে পড়লো কেন? ওরা তখন কিছু বলছে না, নিজেদের মতো হাসছে, কিছু বলছে না। তখন এই ভাইটি সেই অভিজ্ঞতা শেয়ার করে। আর অন দ্য স্পট আমার সাথে ঘটনাটা ঘটে, প্রথম বিস্কুট পড়ার, দ্বিতীয়ত পাউরুটি। বিস্কুট পড়ারটাও আমি সেরকমভাবে ধরলাম না, কিছু ধরলাম না, হয়তো কোনো কারণে স্লিপ করেছে, কিন্তু কেউ ছিল না যে ধরেছে নড়েছে, তাহলে সেই সবও না, কিন্তু আমি ধরলাম না। কিন্তু পাউরুটি শুয়ে পড়াটা, এটা এটা কি ছিল সেটা তোমরা বলবে। পুরো বিষয়টা ডিসাইড করো, তোমরাই বলো যে এটা কি ছিল, তোমরাই বলবে। তো আমরা এবার নেক্সট ঘটনায় যাব। এই ঘটনাটা বড় হতে চলেছে আর মারাত্মক ভয়ের হতে চলেছে। ঘটনাটা শোনো, একটা হসপিটালকে কেন্দ্র করে ঘটনাটা, কলকাতার। তো দর্শক বন্ধুরা, আমরা মাতৃত্বকে খুব সম্মান করি, যে একটা মাতৃত্ব মানে যে মা মাতৃত্বর একটা পুরস্কার পেতে চলেছে, যে প্রেগনেন্ট লেডি,
আমরা কিন্তু তাকে সত্যি কথা বলতে খুব রেসপেক্ট করি। কোনো জায়গায় আমরা দাঁড়িয়ে থাকলে ওরকম কোনো মা আসলে আমরা কিন্তু উঠে গিয়ে বসতেও দিই, এরকম কিন্তু আমরা করি। এটা আমাদের মানসিকতা, মানবাধিকতা, যাই বলো। তো আমি এই কথাগুলো কেন বলছি, ঘটনাটা শোনো তাহলে বুঝতে পারবে। আমার কাছে যে ঘটনাটা আসে, একটা নন বেঙ্গলি পরিবার আমাকে ঘটনাটা পাঠায়। আরতি ছাপড়া। আরতি বলে, দিদি, ও হিন্দিতে পাঠায় আমাকে, আমি বাংলায় বলছি। বলছে, দিদি, আমার মাসির মেয়ের আমার মাসির মেয়ে আমার বোন হয়। ওর যখন বিয়ে হয়, বিয়ের পরে ওর সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেটা হচ্ছে, যখন ও প্রেগনেন্ট হয় তখন ও খুব আজে বাজে স্বপ্ন দেখতো। মানে নানা রকম যত বুড়া মানে খারাপ খারাপ স্বপ্ন, সেরকম স্বপ্ন দেখতো। তো আমার মাসি সে বোনকে অনেক জায়গায় নিয়ে গেছে, মানে তান্ত্রিকের কাছে, জ্যোতিষীর কাছে, সব জায়গায়। তো তারা তখন বলেছে যে প্রেগনেন্ট অবস্থায় এরকম হয়, কারণ মারা তো তখন নিজের চিন্তার থেকে বেশি তার গর্ভে থাকা সন্তানটাকে বেশি মনে করে, তার সেফটিটা তারা তখন বেশি দেখে। তো এইগুলো হয়। বাড়িতে থাকতো, মাসির কাছে চলে আসে বোন। তো মাসির বাড়ি থেকে বাচ্চাটা হবে। তো বোন প্রত্যেক দিন রাতের বেলা ঘন্টার আওয়াজ শুনতো, ঘন্টার। তো বোন বলতো যে একটা আমি ঘন্টা, মানে ঘন্টা বলতে কিরকম, মন্দিরের ঘন্টা না কিন্তু, যেরম ধরো কোনো বাড়িতে যদি পোষ্য কুকুর, বিড়াল, গরু থাকে, যে গলায় যদি ঘন্টা বাঁধা থাকে, ঠিক ওই রকম একটা ঘন্টার শব্দ পেত। তো বোন সবসময় মাসির সাথে শুতো রাতের বেলা, আর মাসিকে বলতো হামেশাই যে মা, এরকম না, আমার ঘুম ভেঙে গেল, আমি এরকম ওই ঘন্টার আওয়াজ পাচ্ছি। তো মাসি তখন বলতো যে তুই এখনো পাচ্ছিস, বোনকে আওয়াজটা পাচ্ছিস জিজ্ঞেস করতো। বোন বলতো হ্যাঁ। ও কনস্ট্যান্ট মানে 10-15 মিনিট ধরে ওরকম টং 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 এরকম জোরে আসতে এরকম আওয়াজ শুনতো। কিন্তু যখন মানে বোন বলছে যে আমি আওয়াজটা শুনতে পাচ্ছি, তখন কিন্তু মাসি শুনতে পাচ্ছে না। মাসি কিন্তু উঠে বসে আছে বোনের সাথে, বোনের মাথায় গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, কিন্তু আওয়াজটা শুনতে পাচ্ছে কেবলমাত্র আমার বোন, মানে আমার মাসির মেয়ে। তো এইরকম আওয়াজ ও প্রায় শুনতো। একদিন মানে আমার মেসো, আমার মাসি যখন বলে এটা, তখন মেসো ভয় পেয়ে বলল যে কেন, ও যখন শুনতে পাচ্ছে, যখন তুমি জেগে আছো তুমি শুনতে পাচ্ছ না, তো মেয়ে যখন আর শুনছে, তো তুমি ওকে একটা কাজ করো, ভালো কোনো জায়গায় নিয়ে গিয়ে দেখাও, কারণ এই জিনিসগুলো তো ভালো না। আবার শুনছে কি কারণ, কি ব্যাপার, এর পেছনে তো কিছু একটা ব্যাপার আছে। তখন আমার মেসো একজনের একটা ঠিকানা নিয়ে আসে। উনি মানে খুব ভালো নামি দামি একজন, মানে তান্ত্রিক, তান্ত্রিক নন বেঙ্গলি, হিন্দুস্তানি তান্ত্রিক। তো ওনার কাছে নিয়ে যায়। বলছে বাবা, এরকম আমার বেটির এরকম এরকম 7 মাসের প্রেগনেন্ট, ও এরকম এরকম দেখে, আর অনেক কিছু স্বপ্ন দেখে, সেগুলোও বলে। আর রাতের বেলা 5-10 মিনিট ধরে কোনো ঘন্টা বাজার আওয়াজ পায়। তখন ওই যে বাবার কাছে নিয়ে যায় যিনি তান্ত্রিক, উনি তখন বলে যে তোর বেটিকে এনেছিস? বলছে হ্যাঁ এনেছি। তখন বলছে ওকে উপরে নিয়ে আয়। এবার যেখানে মাসি আর মেসো গেছিল, ও প্রেগনেন্ট 7 মাসের বলে ওকে নিচে একটা ঘরে রেখে দিয়ে যায়। তো তখন মাসি এসে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে কষ্ট করে ওকে তোলে। 7 মাসে বুঝতেই পারছো, তখন তো সিঁড়ি টিড়ি ভাঙাটা উচিত না, তাও বাবা ডেকেছে, গেছে। বলছে বেটি বস। বসেছে। তখন বলছে মাথায় হাত দিয়ে যে তুই মনে করে বলতো আমাকে, যে তোদের বাড়িতে কোনো দিন কোনো বিড়াল পুষেছিলিস, কালো বিড়াল, যার গলায় ঘন্টি বাঁধা ছিল? তখন মাসি প্রথমেই বলে ওঠে, হ্যাঁ বাবাজি, হামারা ঘর মে এক বিল্লি থি। তখন বলছে হ্যাঁ মেয়ে সেই বলা না। তখন যে মাসির মেয়ে বোন, ও তখন বিষয়টা বুঝতে পারে না। ও তখন মানে
না বুঝতে পেরে না, মানে কি বলছে ওরা, ও সেই জিনিসটা মাসির দিকে একবার মেশোর দিকে একবার তাকায়। তখন বোন বলছে যে ওই বিড়ালের সাথে, বিল্লিটার সাথে আমার কি আছে? ও তো মরে গেছে অনেক বছর আগে, প্রায় 7-8 মানে মাস হয়ে গেছে মারা গেছে। তো বলছে ওই যে বিল্লিটা, ওর যে আত্মা সেটা আছে। তখন যে বোন, ও তখন বলছে যে আমার এর সাথে কি আছে, আমাকে কেন ভয় দেখায়, স্বপ্ন দেখায়? আবার তখন মাসির মেয়ে বলছে যে আমি রাতের বেলা শুয়ে শুয়ে স্বপ্ন দেখি যে আমি ভাত খাচ্ছি, আর আমি ভাত খাবার সময় কিছু যেন আমার মানে ভাতের মধ্যে, থালার মধ্যে ঝাঁপিয়ে পড়ছে। ও কিন্তু এই জিনিসটা দেখে যে কিছু ঝাঁপিয়ে পড়ছে, কিন্তু কি ঝাঁপিয়ে পড়ছে স্বপ্নে সেটা বোঝে না। তখন ও বুঝতে পারছে ওই যে বাবা মানে তান্ত্রিক যখন বলে যে তোমার বিড়াল মরে গেছিল, তার আত্মা সে তোমাকে এরকম ডিস্টার্ব করছে। তখন ও বুঝতে পারে যে আমি যেহেতু স্বপ্নে দেখি একটা শ্যাডো, কিছু একটা কালো রঙের, আর ওই বিল্লিটা কালোই ছিল। বলছে ঝাঁপিয়ে এসে না মানে ভাত ঠাত একদম ছিটকে যায়, ওর কোলের মধ্যে পড়ে। আর ওর তো এখন প্রেগনেন্ট, ওর খুব কষ্ট হয়। এই স্বপ্নগুলোও দেখতো। যা হোক, 7 মাস থেকে শুরু হলো। ওই বাবার কাছে যাওয়ার পর বাবা বলল যে আমি তোকে একটা জিনিস দিলাম, তুই বালিশের নিচে রাখবি, রেখে শোবি, আর একটা জিনিস তুই ধারণ করবি, দেখবি তোর বুড়ার স্বপ্ন যে আসে ওটা আসবে না, বন্ধ হয়ে যাবে। ভালো কথা। যখন ওরকমভাবেই কিন্তু ও প্রত্যেক দিন শুতো, কিন্তু যখন ওর ডেলিভারি হলো, ওর বাচ্চাটা মৃত হলো। বাচ্চাটা মৃত হলো, সব থেকে অদ্ভুত গা হিম করা যে ঘটনাটা, যে বাচ্চাটা হয়েছিল সেই বাচ্চাটাকে পুরো একটা বিড়ালের বাচ্চার মতো পুরো দেখতে, ওরকম ছোট ছোট হাত, ওরকম ছোট গুটানো পা, ওরকম ছোট্ট ল্যাজ, আবার মানে অদ্ভুতভাবে একদম ছোট্ট হয়, মুখটা যেন পুরো মানুষ আর বিড়ালের মানে মিক্সড করা। যেই জিনিসটা ওরা দেখে অদ্ভুতভাবে সবাই চমকে ওঠে যে এইটা কিভাবে সম্ভব। তারপর মানে সেই বোন রীতিমতো প্রত্যেক দিন ওই যে মারা যাওয়ার পর, বাচ্চাটা মারা যাওয়ার পর ওর মাথায় একটা প্রচণ্ড চাপ পড়ে। এটা স্বাভাবিক হবেই, একটা চাপ পড়ে। মাঝখান থেকে কি হয়, ওই যে বাচ্চাটা যেহেতু উনি মৃত হয়, তার জন্য শ্বশুর বাড়ি থেকেও ওকে কিন্তু আর নেয়নি। আরতি বলে আমার যে মাসির মেয়ে, ওকে আর শ্বশুর বাড়ি থেকে নেয়নি। কেন, নন বেঙ্গলিদের মধ্যে একটা আছে দেখবে, যদি ছেলে হয় তো খুব ভালো, আর সেটা ছেলে হয়েছিল বিড়ালের মতো, ওটা ছেলেই হয়েছিল বাচ্চাটা, যদি ছেলে হয় তো খুব ভালো, যদি মেয়ে হয় তবুও এখন তো নেয়। আগে একটা সময় ছিল যখন মেয়ে হলে পারে শ্বশুর বাড়ির তরফ থেকে কেউ না আর আসতো না। এই ছিল আমাদের ঘটনা। মানে দেখো, এই স্বপ্নের সাথে এই বিড়াল ওদের বাড়িতে যেটা পোষ্য ছিল মরে যাওয়ার সাথে, একটা প্রেগনেন্ট মা, তার সাথে কি ঘটনা ঘটলো এরকম, সে তো স্বপ্নেতেই এই জিনিসটা দেখতো। তার মানে যে বিল্লিটা ছিল অ্যাকচুয়ালি, সে কিন্তু তার আত্মাটা ওই বাড়ির মধ্যে ছিল, ছিল চারপাশে ছিল। কারণ তার জন্যই কিন্তু যখন মারা যায়, মানে বাচ্চা তো মারা যায়, ওরা তো বুঝতেও পারেনি যে বাচ্চাটা এরমভাবে চলে যাবে। তো ওরা কিন্তু পরে ওই বাবার কাছে গেছিল। যখন যায় তখন বলল যে তোরা অনেক দেরি করে এসছিস, আমি যতটা করণীয় করে দিয়েছিলাম, তোরা যদি আরও আগে আসতিস তাহলে হয়তো আমি কিছু করতে পারতাম। কারণ একটা কথাতেই আছে, যে কোনো জিনিস যদি তুমি নেগলেন্সি করো, তুমি যদি ফেলে রাখো, তারপর সেই জিনিসটা যদি তুমি শোধরাতে যাও, কোনো সময় হয়তো হয়ে যায়, কোনো সময় হয়তো হয় না। আর এটা অনেক দেরি করার জন্য কাজটা কিন্তু হয়নি। তো আজকে দুটো ঘটনা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি খুব ছোট্ট দুটো ঘটনা সিলেক্ট করেছি, বড় বড় ঘটনা আছে, ভয়েস দিয়ে তোমাদের কাছে দেব। এমন ঘটনা আমার কাছে এসেছে, শুনলে না মানে অবাক হয়ে যাবে। মানে আমি আগে থেকে কিছু বলবো না, হিংস দিলে তোমরা বুঝেই যাবে। তো আমি এখন কমেন্ট পড়বো। আজকের মতো এখানে ইতি রাখবো। আর বলে রাখি, আগামীকাল কিন্তু আমাদের প্রিন্স বাবার
হ্যাপি বার্থডে, জন্মদিন। তো আমি বলবো তোমরা সবাই শুধু হ্যাপি বার্থডে উইশ করলে হবে না, যে যেখানে আছো সবাই ওখান থেকে আশীর্বাদ করো আমার ছেলের জন্য। আর আমাদের এক বোন আবার আজকে মানে আমার প্রিন্সের জন্য টাকাও পাঠিয়েছে। বোন তোমাকে না দেবো আমি, হ্যাঁ পরে হবে তোমার। যাই হোক, সত্যি কথা বলতে তোমাদের আশীর্বাদটা খুব দরকার, এইটুকুনি করো। তাহলে চলো আমরা এবার কমেন্ট পড়ি। তো চলো আমি তাড়াতাড়ি কমেন্টগুলো পড়ে নিই। প্রথম কমেন্ট করেছো প্রদীপ দাস, তারপর চৈতালি চক্রবর্তী, শ্রাবণী হাজরা, আয়ান হালদার, পিন্টু ঘোষ, সোনু কমেন্ট করেছো, ঝুমা চ্যাটার্জি, পাপ্পু দে, আচ্ছা পুষ্প দত্ত। আমি কিন্তু কমেন্টগুলো সব পড়েছি আলাদাভাবে, এখন আমি নামগুলো বলে দিচ্ছি। রুচিরা হালদার, তারপরে দীপেন কাকারি, আচ্ছা তারপরে সরস্বতী মজুমদার কমেন্ট করেছো, সৌমিক সরকার, দীপক হালদার, ময়না দত্ত, তারপর কমেন্ট করেছে জলি হাজরা দিদিভাই, ডালি দেবনাথ, নীলিমা সিংহ, সৈনী আমার ছোট্ট বোন সৈনী রয়, বনানী কর্মকার দিদিভাই, প্যান্থার গেমিং ওয়াইটি, চৈতালি রয়, সুজাতা দাস, পাপ্পু দে, অ্যানি রিয়া, তারপরে শম্পা মিত্র, কৃষ্ণা ধারা, ঈশানু মান্না, সুজাতা বড়ুয়া, বাংলাদেশ থেকে মিম, রূপা ব্যানার্জি, সিদ্ধার্থ পুরকায়াত, তারপরে রিয়া, সুদীপ রয়, উজ্জ্বল চৌধুরী কমেন্ট করেছো। আচ্ছা তারপর বাংলাদেশ থেকে আমাদের আব্দুল হক ভাই, ঝুমা মিত্র, সুমনা ভট্টাচার্যা, সুদীপ ব্যানার্জি, সোমা দাস পরিবার থেকে, তারপর আমাদের সানি দেব কমেন্ট করেছো। আচ্ছা সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো, সবাই খুব ভালো থেকো, বড় মায়ের আশীর্বাদ সব সময় তোমাদের সাথে থাকুক, আমারও সুস্থতা তোমরা কামনা করো। এখনের মতো আসছি, জয় বড় মায়ের জয়, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি, টাটা।